হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি টু লার্নিং। আজকে আমরা স্টার্ট করব অ্যাটমিক স্ট্রাকচারের সেকেন্ড ক্লাস। তো লাস্ট যেদিন শেষ করেছিলাম ফার্স্ট ক্লাসে একটা ম্যাথ দেয়া ছিল। ম্যাথটা কি ছিল? আশা করবো পড়েছো তোমরা বাড়িতে। ম্যাথটা ছিল এখানে বলেছে ক্যালকুলেট দ্য ওয়েভলেন্থ অফ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অফ ফ্রিকোয়েন্সি 97.8 মেগাহার্টজ। তাই তো, ক্যালকুলেট ওয়েভলেন্থ ছিল মানে ল্যামডার ভ্যালুটা চেয়েছিল, যার ফ্রিকোয়েন্সি বলে দেওয়া হয়েছিল, মানে সরি ফ্রিকোয়েন্সি নিউ বার না, ফ্রিকোয়েন্সি নিউ। ফ্রিকোয়েন্সি কত বলে দেওয়া হয়েছিল? 97.8 মেগাহার্টজ এটা ছিল। এবার ফ্রিকোয়েন্সি ইউনিট কি আমরা জানি কি? হার্টজ। হার্টজকে আমরা কি বলতে পারি? সেকেন্ড ইনভার্স, তাই তো? এটা আমাদের মনে রাখতে হবে। হার্টজকে আমরা সেকেন্ড ইনভার্সেও লিখতে পারি। ঠিক আছে, এবার দেয়া আছে মেগাহার্টজ। তাহলে এর একটা যে ফর্মুলা ছিল সেটা কি ছিল? যে ল্যামডা ইকুয়াল টু কি ছিল? যাচ্ছে না কেন, সরি। দেখো, এর একটা ফর্মুলা ছিল সি ল্যামডা ইকুয়াল টু নিউ বাই সি বাই নিউ, তাই তো? সিটা এখানে কি ছিল? আলোর বেগ, 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তার মানে আমাকে সেকেন্ড ইনভার্সে আনতে হবে মেগা হার্টজ থেকে, যেটা হার্টজ থেকে সেকেন্ড ইনভার্সে আনবো সেটা কি করতে হবে? 397.8 ইন্টু 10⁶ দিয়ে মাল্টিপ্লাই করলে তাহলে এটা কি কিসে এসে যাবে? সেকেন্ড ইনভার্সে আসবে, মানে মেগা হার্টজ থেকে সেকেন্ড ইনভার্সে আসবে। 10⁶ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। দেখো, যদি এবার এটা কেটে যায় কি হয়? সেকেন্ড ইনভার্স আর সেকেন্ড ইনভার্স ধরো কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো? মিটার। মিটারই আমরা জানি ওয়েভলেন্থের ইউনিট মিটারই হবে, যেহেতু লেন্থের ইউনিটই হচ্ছে ওয়েভলেন্থের ইউনিট, তাই তো? এবার দেখো, এই 10⁶ আর 10⁸ যদি কেটে যায় তাহলে কি হবে? উপরে পড়ে থাকবে 10⁻²। 10⁻² মানে কত আমরা জানি? 100। 3 ইন্টু 100 বাই 97.8। এটাকে অলমোস্ট ধরো তোমাদের যখন এক্সাম হবে, যেগুলো এমসিকিউ বেসড এক্সাম হয়, তখন কি হয়, এই অ্যাপ্রক্সিমেশন গুলো কিন্তু জেনে রাখতে হবে। তখন আমাদের হাতে কিন্তু ক্যালকুলেটরও থাকে না যে এইভাবে আমরা ক্যালকুলেট করব। তাহলে আমরা অ্যাপ্রক্সিমেট যদি এটাকে 100ই ধরে নিই, কেটে কুটে নিয়ে করলে কত হবে? 3। বাট এখানে অ্যাকচুয়াল অ্যান্সার আছে 3.06 মিটার। এটা তাহলে আমাদের অ্যান্সার হলো। তাহলে এইভাবে কিন্তু ম্যাথ গুলোকে আমাদের সলভ করতে হবে। নেক্সট কি আছে দেখো। হ্যাঁ, নেক্সট আসছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, অরিজিন অফ অ্যাটমিক স্পেকট্রাম। তো লাস্ট আমরা যেদিন শেষ করেছিলাম, লাস্ট যে টপিকটা ছিল সেখানে কি বলা হয়েছিল? ফার্স্টে আমরা পড়েছিলাম থমসনের মডেল। তার আগে দেখেছিলাম যে অ্যাটম ভাঙা যায় না, সেখান থেকে এলো কি না অ্যাটমের মধ্যে অ্যাটমকে ভাঙা যায়, যার মধ্যে কতগুলো সাব অ্যাটমিক পার্টিকেল থাকে। মেন সাব অ্যাটমিক 3টে পার্টিকেল কি ছিল? ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, এগুলো আমরা দেখেছি। তারপর ওই যে আবিষ্কারের পার্টটা আমরা বাদ দিয়েছি, ইলেকট্রন কিভাবে ডিসকভার হলো, প্রোটন, নিউট্রন, এগুলো আমরা পড়িনি, এগুলো আমরা স্কিপ করেছি। তারপর দেখছি কি এই সাবঅ্যাটমিক পার্টিকেল গুলো কিভাবে অ্যাটমের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে থাকে। তার জন্য ফার্স্ট যে মডেলটা ছিল সেটা কি ছিল? ওই একটা প্লাম পুডিং মডেল, থমসনের মডেল। এবার যেটা মডেল ছিল সেটাকে প্রমাণ করার জন্য নেক্সট যে এক্সপেরিমেন্টটা আসে সেটা কি ছিল? সেটা হচ্ছে রাদারফোর্ডের অ্যাটমিক মডেল, যেটা একটা আলফা পার্টিকেল দিয়ে স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট করা হয়েছিল। যে আলফা পার্টিকেলটা স্ক্যাটার হচ্ছে, একটা লেড ব্লক নেওয়া হয়েছিল, আগের ক্লাসে আমরা পড়িয়েছি। এটা একটু দেখে নিও যে লেড ব্লকের মধ্যে আলফা পার্টিকেলটা দেয়া হলে যে স্ক্যাটার করছে, একটা পাতলা লেড স্ট্রিডের মধ্যে দিয়ে গিয়ে গোল্ড ফয়েল রাখা ছিল, দিয়ে কি হচ্ছিল? কিছু পার্টিকেল ভেদ করে চলে যাচ্ছিল, কিছু পার্টিকেল ব্যাক করছিল। এখান থেকে আমরা জেনেছি যে নিউক্লিয়াস কি, ইলেকট্রন কি, নিউক্লিয়ন মানে নিউক্লিয়াসের মধ্যে কি থাকে,
এগুলো আমরা দেখেছি, এগুলো দেখা হয়ে গেছে। এবার নেক্সট কি ছিল, যে দুটো লিমিটেশন ছিল রাদারফোর্ডের অ্যাটমিক মডেলের। ফার্স্ট যে লিমিটেশনটা কি ছিল, ফার্স্ট লিমিটেশন কি ছিল বলো? ফার্স্ট লিমিটেশন ছিল যদি কোনো চার্জ পার্টিকেল, তাই তো, যদি কোনো চার্জ পার্টিকেল অ্যাক্সিলারেট অবস্থায় থাকে, মানে ত্বরণ নিয়ে মুভ করতে থাকে, তাহলে কি সে এনার্জি এমিট করবে, এটাই বলা হয়েছিল। তার মানে ধরো যদি আমরা এখানে একটা চার্জ পার্টিকেল ইলেকট্রন ধরে নিই, যে কি নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে। ইলেকট্রনও একটা চার্জ পার্টিকেল, তাই তো, নেগেটিভ চার্জ, নেগেটিভলি চার্জ পার্টিকেল। সে যদি কি হচ্ছে, যদি নিউক্লিয়াসের চারিদিকে ঘোরে, if a negatively charged electron revolves around the positively charged nucleus, it would continuously emit electromagnetic radiation. যদি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ধরো এই পথে ঘুরছে, এনার্জি এমিট করে থাকে, সে কি এই পথে ঘুরবে? ঘুরবে না। সে তখন আরো এনার্জি এমিট করতে করতে এরকম কাছে আসতে থাকবে, আস্তে আস্তে এখানে নিউক্লিয়াসে আছড়ে পড়বে। তার মানে অ্যাটমটাই কোলাপস করে যাবে একটা টাইমে, যেটা অ্যাকচুয়ালি পসিবল না। তার মানে এই লিমিটেশনটা, এটা একটা লিমিটেশন হয়ে গেল, যার জন্য থিওরিটা পুরোপুরি ভাবে অ্যাকসেপ্ট হচ্ছিল না, তাই তো। মানে ধরো যদি ইলেকট্রনটা নিউক্লিয়াসে আছড়েই পড়ে, তাহলে অ্যাটমটা তো কোলাপস করে যাচ্ছে পুরোপুরি, তাহলে তো সবকিছু ভুল হয়ে যাচ্ছে, সেটা সম্ভব নয়। এটা ছিল ফার্স্ট লিমিটেশন, মানে যেটা স্টেবিলিটি অফ অ্যাটমকে ব্যাখ্যা করতেই পারছিল না। নেক্সট লিমিটেশন কি ছিল? নেক্সট ছিল যদি এই চার্জ পার্টিকেল কন্টিনিউয়াসলি এনার্জি ইমিট করতে থাকে, তাহলে আমরা কন্টিনিউয়াস স্পেক্ট্রা পাবো, বাট আমরা রিয়েলিটিতে পাই লাইন স্পেক্ট্রা। কি পাই? লাইন স্পেক্ট্রা বা ডিসকন্টিনিউয়াস স্পেক্ট্রা। তার মানে এখানে কন্টিনিউয়াস এনার্জি এমিট হচ্ছে না, দুটো লিমিটেশন আমরা পেয়ে গেছি। দেখো এখানে ওটাই বলেছে, উই হ্যাভ অলরেডি সিন আদার অ্যাটমিক মডেল ফেল টু এক্সপ্লেন অ্যাটমিক স্পেক্ট্রা এন্ড স্টেবিলিটি অফ অ্যান অ্যাটম। তাহলে মেন দুটো পয়েন্ট ওরা ব্যাখ্যা করতে পারেনি, এক হচ্ছে স্টেবিলিটি অফ অ্যান অ্যাটম, সেকেন্ড হচ্ছে অ্যাটমিক স্পেক্ট্রা। ঠিক আছে, এবার নেক্সট সায়েন্টিস্টরা ভাবে, মানে এইভাবেই না কেমিস্ট্রির এক্সপেরিমেন্ট গুলো আসে। কেমিস্ট্রি তো একটা এক্সপেরিমেন্ট বেস সাবজেক্ট, মানে ধরো এমন হলো কোন একটা সায়েন্টিস্ট দিল থিওরি দিল, যেটাকে আদৌ সেটা কাজ করছে কিনা দেখার জন্য এক্সপেরিমেন্ট হলো, সেই ধরো এক্সপেরিমেন্টেরও ফেল হলো, নেক্সট কোনো সায়েন্টিস্ট এলো, আবার কোনো থিওরি বা এক্সপেরিমেন্ট দিল, এইভাবেই আর কি এই প্রসেসটা চলেছে কেমিস্ট্রির। এক একটা করে যে আবিষ্কার, দেখো ফার্স্টে ডালটন পরমাণুবাদ দিল, তারপর প্রমাণ হলো যেটা না ভুল, ওখান থেকে থমসনের মডেল, দেন রাদারফোর্ড। আমরা আরো পরে আস্তে আস্তে পড়বো যে কিভাবে এই জার্নিটা দিয়ে গেছে বা কিভাবে এই জিনিসগুলো আবিষ্কার হতে হতে গেছে। ঠিক আছে, সরি, দেখো কি বলেছি, in order to investigate the reason behind the failure of Rutherford model, scientists felt the need to explain the nature and origin of atomic spectra. মানে তাহলে তখন ওরা ফার্স্টে বোঝার চেষ্টা করলো যে অ্যাকচুয়ালি এই যে লাইন স্পেক্ট্রা হচ্ছে, বা রাদারফোর্ডের মডেল অনুযায়ী কি কন্টিনিউয়াস স্পেক্ট্রা হওয়ার কথা ছিল, বাট অ্যাকচুয়ালি পাচ্ছি লাইন স্পেক্ট্রা। তাহলে এই যে লাইন স্পেক্ট্রার অরিজিন, মানে নেচার আর অরিজিন ওরা খুঁজে বার করার চেষ্টা করলো। ঠিক আছে, এবার অ্যাটমিক স্পেক্ট্রা রেজাল্ট ফ্রম দ্য ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এমিটেড বাই এক্সাইটেড অ্যাটমস। এই জিনিসটা বোঝাতে হবে একটু ভালো করে। দেখো ধরো আমরা জানি কি যে কিভাবে স্পেক্ট্রা পাওয়া যায়। Atomic spectra result from the electromagnetic radiation emitted by the excited atom। এর মানেটা একটু আমাদের বুঝতে হবে। ধরো যদি একটা গ্রাউন্ড স্টেটে, ধরো কোনো একটা অ্যাটম ধরো নেওয়া হয়েছে গ্রাউন্ড স্টেটে, যেটা নর্মাল স্টেট, যেটাকে আমরা বলি গ্রাউন্ড স্টেট, সেখানে যদি কোনো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এসে পড়ে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন EMR সংক্ষেপে আমরা বলছি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যদি এখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এসে পড়লো, ধরো গ্রাউন্ড স্টেটে একটা কোনো অ্যাটম রয়েছে, তাহলে কি হবে, যে রেডিয়েশনটা পড়লো সে যদি এবার এক্সাইটেড স্টেটে যায়, এটাকে আমরা ধরছি এক্সাইটেড স্টেট।
এটাকে আমরা ধরছি এক্সাইটেড স্টেট। তাহলে এনার্জি অ্যাবজর্ব করে গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে গেল, সে যখন আবার ব্যাক করছে তখন কি করবে, এক্সট্রা এনার্জিটা এমিট করে দেবে। এমিট করার সময়তেই আমরা এই যে এমিটেড রেডিয়েশন পাবো সেটা যদি কোনো স্ক্রিনে ফেলা হয় তখনই আমরা কি স্পেক্ট্রা পাবো। সেই স্পেক্ট্রাটাই বলা হচ্ছে লাইন স্পেক্ট্রা। যদি কন্টিনিউয়াস এই প্রসেসটা চলতে থাকে, কন্টিনিউয়াস ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আসছে, যাচ্ছে এক্সাইটেড স্টেটে, গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে যাচ্ছে, আবার ফিরে আসছে, এই পুরো প্রসেসটা যদি কন্টিনিউয়াস ওয়েতে হতো তাহলে আমরা কন্টিনিউয়াস স্পেক্ট্রা পেতাম। বাট এটা কন্টিনিউয়াস ওয়েতে হয় না, তাই আমরা এখানে লাইন স্পেক্ট্রা পাচ্ছি, এরকম এইভাবে পাচ্ছি লাইন স্পেক্ট্রা, তাই তো। এটাই বলেছে যে অ্যাটমিক স্পেক্ট্রা রেজাল্ট ফ্রম দ্য ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এমিটেড বাই দ্য এক্সাইটেড অ্যাটম। তার মানে এক্সাইটেড অ্যাটম থেকেই আমরা অ্যাটমিক স্পেক্ট্রাটা পাই। দিস ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ক্যান পাস থ্রু ভ্যাকুয়াম অলসো। মানে এই যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা পড়ছি, এটা এন বোঝাচ্ছে, এন না, এটা এম, এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন সংক্ষেপে যাকে বলছি ইএমআর, এটা ভ্যাকুয়ামের মধ্যে দিয়েও যেতে পারে। ঠিক আছে, নেক্সট দেখো কি হলো ব্যাপারটা, যে এই যে রাদারফোর্ডের এক্সপেরিমেন্টটা কত সালে হয়েছিল, আগের দিন বললাম 1911 সালে, তাই তো। এবার এই কারণ খোঁজার এই যে ব্যাপারগুলো খুঁজতে গিয়ে এবার সায়েন্টিস্টরা তার আগের কিছু ঘটনা আমরা এবার একটু দেখবো, যে অ্যাকর্ডিং টু নিউটন এন্ড আদার ফিজিসিস্ট কি বলেছিল, লাইট ইজ নাথিং বাট এ স্ট্রিম অফ ভেরি স্মল পার্টিকেল। মানে নিউটন আর অন্যান্য ফিজিসিস্টরা কি বলেছিল, যে লাইটকে একটা পার্টিকেল হিসেবে ধরা হচ্ছে। এবার the phenomena of refraction and reflection can be successfully explained using Newton's theory, but those like dispersion, interference, etc. cannot. মানে আমরা যদি লাইটকে পার্টিকেল হিসেবে ধরি তাহলে কিছু ফেনোমেনা, লাইটের কিছু ফেনোমেনা কিন্তু ব্যাখ্যা করা যাচ্ছে, বাট কিছু ফেনোমেনা আবার ব্যাখ্যা করা যাচ্ছে না। তার মধ্যে কি আছে, ডিসপারশন এন্ড ইন্টারফারেন্স ক্যানট, ব্যাখ্যা করা যাচ্ছে না। Thus, particle nature of light was replaced by wave nature of light. যেখান থেকে আসছে যে ওয়েভ নেচার অফ লাইট। নেক্সট যেটা আমরা পড়বো, যে ওয়েভ নেচার অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যেটা ম্যাক্সওয়েল থিওরি দিয়েছিলেন 1865 এ। তার মানে এটা অনেকটা আগের ঘটনা, রাদারফোর্ডের এক্সপেরিমেন্টের আগে, যে লাইটকে ওয়েভ হিসেবে দেখা হয়েছিল। James Maxwell studied the nature of light and concluded that light is transmitted in the form of electromagnetic waves. মানে জেমস ম্যাক্সওয়েল স্টাডি করে আর বলেন যে লাইট ইজ এ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ which are associated with oscillating electric and magnetic field. আমরা পড়েছি, আগের দিনও বললাম, যে লাইটকে যদি আমরা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ধরি যার ডাইরেকশন এন্ড প্রপাগেশন যদি এক্স অ্যাক্সিস হয়, যদি লাইট একটা ওয়েভ যার একটা ডাইরেকশন থাকবে, ডাইরেকশন অফ প্রপাগেশন যদি এক্স অ্যাক্সিস বরাবর হয়, তাহলে সে ইলেকট্রিক ফিল্ড এন্ড ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড যদি আমরা ধরি কি জেড অ্যাক্সিস বরাবর আছে, ম্যাগনেটিক ফিল্ড যদি ওয়াই অ্যাক্সিস বরাবর থাকে, এই তিনটে জিনিস পরস্পরের পারপেন্ডিকুলার ওয়েতে থাকবে। মানে যদি এক্স অ্যাক্সিসে যদি লাইট যায়, তাহলে ওয়াই এখানে যেতে হবে জেড, এটার পারপেন্ডিকুলার মানে কি 90 ডিগ্রি, তাই তো। আমরা কি জানি পারপেন্ডিকুলার মানে 90 ডিগ্রি, তো তাহলে এটা এক্স যদি হয়, এর পারপেন্ডিকুলার জেড এ আছে কি ইলেকট্রিক ফিল্ড, তারও পারপেন্ডিকুলার এটার সাথে এটাও 90 ডিগ্রি, আর এটার সাথে এটাও 90 ডিগ্রি, তাই তো। তাহলে জেড এটা হচ্ছে কি ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসে কি ছিল, ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড। এটাই বলা হচ্ছে যে ম্যাক্সওয়েল কি বলেন, যে লাইটের প্রপাগেশনের সাথে ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক ফিল্ডটা পারপেন্ডিকুলার ওয়েতে থাকে। ঠিক আছে, গেল এটাই। The oscillating electric and magnetic field are perpendicular to each other and both perpendicular to the direction of the propagation of light. মানে oscillate করছে ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক ফিল্ড, এই দুটো পরস্পর পারপেন্ডিকুলার, যেটা অলসো পারপেন্ডিকুলার টু দা ডাইরেকশন অফ প্রপাগেশন অফ দা ওয়েভ। ওয়েভ কেন, লাইটকে আমরা ওয়েভ হিসেবে ধরছি, সেই জন্য ওয়েভটা কি হচ্ছে,
ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার ওয়েতে যাচ্ছে। বোঝা গেল? নেক্সট কি বলছে দেখো, the absorption or emission of radiation by a body occurs continuously। মানে এই যে ওয়েভ থিওরি, অ্যাকর্ডিংলি ওয়েভ থিওরি অনুযায়ী বলা হচ্ছে এই যে অ্যাবজর্ব করছে অর এমিট করছে রেডিয়েশনটা বাই এ বডি, যে কোনো বডিতে, যে কোনো মেটাল বডিতে যাই হোক, এখানে অ্যাবজর্পশন আর এমিশন, লাইটের যে অ্যাবজর্পশন আর এমিশন সেটা কন্টিনিউয়াস ওয়েতে হচ্ছে। ঠিক আছে? নেক্সট দেখো কি হচ্ছে, the radiation processing wave character travel with the velocity of light। মানে এই যে রেডিয়েশনটা সে একটা এই যে ডাইরেকশনে প্রপাগেট করছে তার তো একটা ভেলোসিটি থাকবে, যে ভেলোসিটিটাকে কি হবে 3 ইনটু এর একটা ভ্যালু আছে 3 ইনটু 10⁸ মিটার পার সেকেন্ড। আমরা প্রথমেই যে ম্যাথটা দেখলাম দেখো, এই ম্যাথে কি সি এর ভ্যালুটা ইউজ হয়েছে, সি কি ভেলোসিটি অফ লাইট। সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট। তাহলে দ্য রেডিয়েশন প্রসেসিং ওয়েভ ক্যারেক্টার ট্রাভেল উইথ ভেলোসিটি অফ লাইট। নেক্সট কি হচ্ছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আনলাইক সাউন্ড ওয়েভ ডু নট নিড এ মেটেরিয়াল মিডিয়াম ফর প্রপাগেশন। মানে আমরা জানি সাউন্ড ওয়েভের জন্য একটা মিডিয়াম লাগে, সাউন্ড ওয়েভ প্রপাগেট করার জন্য একটা মিডিয়ামের প্রয়োজন হয়, বাট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস কান ট্রাভেল থ্রু ভ্যাকুয়াম। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা ভ্যাকুয়ামের মধ্যে দিয়েও যেতে পারে। গেল। নেক্সট কি বলছে, দ্য কালার অফ দ্য রেডিয়েশন ডিপেন্ড অন ইটস ওয়েভলেন্থ। আমরা এখান থেকে জানি এই যে আমরা কালার গুলো দেখতে পাই, যে বিভিন্ন রেডিয়েশনের লাইট আসছে সেটার কি যে তার ওয়েভলেন্থের উপর ডিপেন্ড করে। আগের দিনও এটা দেখেছি এই চারটা, যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ডিফারেন্ট টাইপ অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ডিফার অনলি দেয়ার ফ্রিকোয়েন্সিজ অ্যান্ড হেন্স ইন দেয়ার ওয়েভলেন্থ। মানে এই যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের গুলোর ফ্রিকোয়েন্সি এন্ড ওয়েভলেন্থ এর উপর ডিপেন্ড করেই কিন্তু এই ভাগগুলো করা হয়েছে। দেখো ওয়েভলেন্থ যদি আমরা দেখি, কসমিক রেস, দেন গামা রেস, এক্স রে, ইউভি রে, এগুলো এগুলো আমরা দেখি, এগুলো আমরা মোটামুটি সবই কিন্তু জানি। এক্স রে জানি, এক্স রে করাতে আমরা যাই কারোর হাত পা ভেঙে গেলে বা কিছু, এক্স রে। ইউভি রে আমরা পড়েছি, ইউভি রে প্রোটেকশন, মানে সানস্ক্রিন বের হয়। দেন কি জানি এগুলো ভিজিবল রিজিয়ন, মানে এইটুকু ইলেকট্রোম্যাগনেটিক এতটা রেঞ্জের মধ্যে, ধরো এই যে ল্যামডার যে রেঞ্জ 10⁻⁻16 টু 10⁻8, এই এতটা রেঞ্জের মধ্যে আমরা শুধু জাস্ট এইটুকু পোর্শন আমরা নিজের চোখে দেখতে পাই, যেটা হচ্ছে ভিজিবল রিজিয়ন, কি এই রেড থেকে ভায়োলেট, এটা আমরা শুধুমাত্র আমাদের চোখে দেখতে পাই। এই বাকিটা কিন্তু আমরা দেখতে পাই না। আইআর, মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভে কি আমরা খাবার গরম করি, রেডিও ওয়েভ আমরা নাম শুনেছি, লং রেডিও ওয়েভ, এরকম। তো ইনক্রিজিং ওয়েভলেন্থ অ্যান্ড ডিক্রিজিং ফ্রিকোয়েন্সি, এইগুলো আর কি, এগুলোর উপর বেস করে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে বিভিন্ন ভাগে আর কি ভাগ করা হয়েছে। তো যেমন ধরো রেড এর কি হচ্ছে, ওয়েভলেন্থ সব থেকে বেশি 750 ন্যানোমিটার, আর ভায়োলেট কি 400 ন্যানোমিটার। ওই জন্য দেখবে মাঝে আছে ধরো গ্রিন, এখানে কি হয় ওয়েভলেন্থ যদি কম হয় তাহলে কি ফ্রিকোয়েন্সি বেশি হয়। এই জন্য আমরা দেখেছি যে রেলওয়ের যখন ট্রেন আসে তো রাতের দিকে মেনলি, দিনে অতটা বোঝা যায় না, রাতে কি হয় যাতে আমরা বুঝতে পারি যে ট্রেনটা স্টেশনে আছে বা ট্রেন আসার সময় হয়েছে, দেখবে ইয়েলো হয়ে যায়, বা ট্রেন এসে গেলে কি হয় গ্রিন হয়ে যায়, বা ট্রেন যখন একদমই আসার সম্ভাবনা সেখানে তখন রেড হয়। মানে আমরা ট্রেন এলে যাতে মানুষ রাতের বেলা দেখতে পায় সহজে যে না ট্রেনটা এসেছে। তার মানে কি হায়ার ফ্রিকোয়েন্সির লাইট আমরা চোখে আরো দেখতে পাচ্ছি, যেটা লোয়ার ওয়েভলেন্থ, তাই তো। সেখানে হায়ার ফ্রিকোয়েন্সির লাইট ওয়েভ ইউজ করা হয় ট্রেন এলে, যাতে আমরা বুঝতে পারি যে ট্রেনটা এসছে। তাই এইটাই তো কারণ, আমরা জানি, ছোটবেলাতেও পড়েছি, এটাই হচ্ছে ব্যাপার। সব জিনিসেই কিন্তু লজিক বা সায়েন্স আছে, ঠিক আছে। দেখো এই জিনিসটা গেল ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন গেল, আর কি গেল, হ্যাঁ আমরা পড়লাম যে ম্যাক্সওয়েলের ওয়েভ থিওরি পড়লাম, সেখান থেকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা আরেকবার বলে দিলাম। নেক্সট দেখো যেটা আসছে এর লিমিটেশন অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরি। This theory successfully explain the properties of light such as interference, refraction, এগুলো successfully explain করতে পারছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরি দিয়ে।
However, it failed to explain the phenomena such as black body radiation. আমরা পড়বো পরে, এই সবগুলোই পড়বো, ব্ল্যাক বডি রেডিয়েশন, ফটো ইলেকট্রিক এফেক্ট, আর একটা কি লাইন স্পেকট্রা। কেন লাইন স্পেকট্রা হচ্ছে, এটাও কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না, কারণ কন্টিনিউয়াস যে এনার্জি এমিট হচ্ছে তাহলেই তো আমরা কন্টিনিউয়াস স্পেকট্রা পাচ্ছি, বাট এই যে বললাম এই যে স্পেকট্রা কিভাবে আসে, এখানে তো কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে কেন লাইন স্পেকটাই আসছে। মানে ধরো যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আসছে গ্রাউন্ড স্টেটে, সেটা আবার এক্সাইটেড স্টেটে যাচ্ছে, ফিরে আসছে, এটা যে কন্টিনিউয়াস ওয়েতে হচ্ছে বা ডিসক্রিট ওয়েতে হচ্ছে, এটার কিন্তু কোনো ধারণা পাওয়া যাচ্ছে না এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরি দিয়ে, তাই তো? এটা তাহলে 3 নম্বর বলছে কি লাইন স্পেকট্রাকেও ব্যাখ্যা করা যাচ্ছে না। 4 কি বলছে, দ্য ভেরিয়েশন অফ হিট ক্যাপাসিটি অফ সলিড অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার, এটাও ব্যাখ্যা করা যাচ্ছে না। এবার আমরা আস্তে আস্তে পড়বো হোয়াট ইজ ব্ল্যাক বডি রেডিয়েশন, দেন ফটো ইলেকট্রিক এফেক্ট, এগুলো আমরা দেখবো। দেখো এখানে অব্দি একটু দেখে নাও, আর কিছু কোনো প্রবলেম অসুবিধে আছে যদি থাকে আমাকে কমেন্টে বলতে পারো তোমরা, যে এই জায়গাটা বুঝতে পারলাম না, তো নেক্সট ক্লাসে আমি ওটা দিয়ে স্টার্ট করতে পারবো, ঠিক আছে? দেখো এবার আমরা করব ব্ল্যাক বডি রেডিয়েশন। গেল সবকিছু, এবার হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন। হোয়াট ইজ ব্ল্যাক বডি? তার আগে বলি, ধরো নর্মালি যদি ধরো কোনো সাবস্টেন্স নেওয়া হয়েছে, ধরো কোনো সাবস্টেন্স যদি নেওয়া হয়, সেখানে যদি, এক মিনিট একবার দেখে নিই যে রেকর্ডটা আদৌ হচ্ছে কিনা। হচ্ছে হচ্ছে Wait. দেখো যেখানে বললাম, ধরো যদি কোনো একটা সাবস্টেন্স নেওয়া হয়, সেখানে যদি কোনো লাইট এসে পড়ে, যাকে আমরা বলছি ইনসিডেন্ট রেডিয়েশন, মানে কোনো সাবস্টেন্সের উপর যদি কোনো লাইট এসে পড়ে, এই রেডিয়েশনটাকে একটা রেডিয়েশন, লাইট একটা রেডিয়েশন আমরা ধরছি, এটাকে আমরা ধরে নিচ্ছি ইনসিডেন্ট রেডিয়েশন। তাহলে তার তিনখানা পসিবিলিটি আছে। এক, ট্রান্সমিট করতে পারে, মানে পুরো সাবস্টেন্সটা ভেদ করে চলে যেতে পারে। আরেকটা হচ্ছে নয় অ্যাবজর্ব করে নিতে পারে, যদি ধরো আমরা এটাতে পড়েছি যে 7টা কালারে যদি কোনো সাবস্টেন্স অ্যাবজর্ব করে নেয় তাহলে কি হয়, কালারটা ব্ল্যাক হয়ে যায় সেটা। তো যদি কোনো অ্যাবজর্ব করে নেয় তাহলে এই সাবস্টেন্সের কালার পুরো ব্ল্যাক হয়ে যাবে। আর একটা হচ্ছে পসিবিলিটি আছে, সেটা হচ্ছে রিফ্লেক্ট করতে পারে। তাহলে কি বললাম, একটা সাবস্টেন্সের ওপর যদি কোনো ইনসিডেন্ট রেডিয়েশন এসে পড়ে, সেটার তিনটে পসিবিলিটি, ট্রান্সমিশন, অ্যাবজর্পশন, রিফ্লেকশন। ট্রান্সমিশন কি, যদি লাইটটা এসে সোজা ভেদ করে চলে যায়, এদিকে চলে যায়, তখন আমরা বলবো ট্রান্সমিশন হচ্ছে, ঠিক আছে? যদি সাবস্টেন্সের উপর ইনসিডেন্ট রেডিয়েশন এসে পড়ে এন্ড পুরোটা অ্যাবজর্ব করে নেয়, তখন হবে কি অ্যাবজর্পশন লাইটের। আর নেক্সট কি হচ্ছে, এটা এমন হতে পারে পুরো লাইটটা এলো আবার এরকম ভাবে ব্যাক করে গেল, তখন বলা হবে কি লাইটটা রিফ্লেক্টেড হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা নর্মাল সাবস্টেন্সের ক্ষেত্রে, অ্যাজ এ নর্মাল সাবস্টেন্সের ক্ষেত্রে এটা হচ্ছে। বাট এটা কেন বললাম, আমরা এখানে ব্ল্যাক বডি রেডিয়েশন বোঝানোর জন্য। ব্ল্যাক বডি রেডিয়েশন মানে এটা এমন একটা, ব্ল্যাক বডি কি জিনিস আগে আমরা জানতে হবে, হোয়াট ইজ ব্ল্যাক বডি। আমরা একটু আগে কি বললাম, যে যদি কোনো সাবস্টেন্স সব কালারের রেডিয়েশন গুলো একবারে তোমার করে নেয়, একবারে অ্যাবজর্ব করে নেয়, তখন কি বলবো, সেই কালারটা হয়ে যাবে কি ব্ল্যাক বডি, মানে পুরোটা ব্ল্যাক হয়ে যাবে, ঠিক আছে? ব্ল্যাক বডি কি, an ideal body which emits and absorbs radiation of all frequencies is called black body। মানে ধরো এখানে এমন একটা সাবস্টেন্স নেওয়া হয়েছে, যেটা কি করছে, সব এই যে রেডিয়েশন গুলো আসছে, এরকম ভাবে ধরো সব রেডিয়েশন গুলো আসছে, সেই রেডিয়েশন গুলো সব অ্যাবজর্ব করে নিচ্ছে, শুধুই অ্যাবজর্ব করছে, অ্যাবজর্পশন হচ্ছে। মানে কি দেখালো, এটা মানে ইনসিডেন্ট রেডিয়েশন আছে, সব অ্যাবজর্ব করে নিচ্ছে, যেন কি হচ্ছে, সেটা ব্ল্যাক দেখাচ্ছে, ব্ল্যাক হয়ে গেছে, ঠিক আছে? বাট অল টাইপস অফ যে কোনো ফ্রিকোয়েন্সি লাইট অ্যাবজর্ব করে নিচ্ছে,
দেন কি হচ্ছে, এর এই যে রিফ্রাকশন আর ট্রান্সমিশন, শুধুমাত্র একটা ফেনোমেনাই হচ্ছে অ্যাবজর্পশন, রিফ্লেকশনও হচ্ছে না, ট্রান্সমিশনও হচ্ছে না। আমি বলছি এটা আগেরটা বললাম নর্মাল সাবস্টেন্সের ক্ষেত্রে, এখন বলছি অনলি ফর ব্ল্যাক বডি। ব্ল্যাক বডির ক্ষেত্রে কি হচ্ছে, শুধুমাত্র অ্যাবজর্পশন হচ্ছে, বাট নো ট্রান্সমিশন, নো ট্রান্সমিশন, নো রিফ্লেকশন, নো রিফ্লেকশন। মানে শুধুমাত্র অ্যাবজর্পশন হচ্ছে, বাট কোনো কিছু ট্রান্সমিশনও হচ্ছে না বা রিফ্লেক্টেডও হয়ে যাচ্ছে না। ঠিক আছে, এরকম যদি অবস্থা হয় তাকে আমরা কি বলবো, ব্ল্যাক বডি। মানে শুধুই যে অ্যাবজর্ব করছে না, পরে দেখো দ্য রেডিয়েশন এমিটেড বাই সাচ এ বডি, মানে এর একটা ওভারঅল কনসিকুয়েন্স আছে, এটা আমি বলছি আস্তে আস্তে। প্রথমে দেখো ব্ল্যাক বডি রেডিয়েশনটা কি, an ideal body which emits and absorbs radiation of all frequencies is called black body radiation, black body, and the radiation emitted by such body is called black body radiation। মানে যে সব ফ্রিকোয়েন্সির লাইট অ্যাবজর্বও করছে, বাট সে এমিটও করছে। এমিট কখন করছে, বিভিন্ন টেম্পারেচারের রেসপেক্টে, আমি সেই পয়েন্টটা আসছি পরে। তার মানে ব্ল্যাক বডি কি, emit a good black body is a very good recover receiver as well as good emitter। মানে এটা কি হবে, ব্ল্যাক বডি শুধুমাত্র অ্যাবজর্ব করছে না, এমিটও করছে। কি করে করছে আমি বলছি প্রসেসটা। দেখো কি হচ্ছে, when a substance having high melting point is heated, যেমন ধরো একটা আয়রন বার, it first turns red, then yellow, and then glows white with a white light and finally with a blue light। দেখো আমরা প্রথমেই কি পড়েছিলাম, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, কি বললাম, যে আমরা কি বললাম যে রেডের ক্ষেত্রে ওয়েভলেন্থ বেশি, 750 ন্যানোমিটার, এর ক্ষেত্রে ওয়েভলেন্থ বেশি, বাট এই যে ভায়োলেটের ক্ষেত্রে, ভায়োলেটের ক্ষেত্রে কি ওয়েভলেন্থটা কম। ওয়েভলেন্থ কম মানে কি, এনার্জি বেশি, আর ওয়েভলেন্থ বেশি মানে কি, এনার্জি কম। আমরা আজকেই পড়বো লাস্টের দিকে যে প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি, সেখান থেকে আমরা জানতে পারবো, একটু ছোট করছি, প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরিতে আমরা কি জানতে পারবো, ই প্রপোর্শনাল টু এইচ নিউ। ই মানে এনার্জি, নিউ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি। তার মানে এনার্জির সাথে ফ্রিকোয়েন্সিটা, সরি এটা এটা ইকুয়াল ইকুয়াল টু হবে, এটা ইকুয়াল টু ইকুয়াল টু এখানে একটা এন থাকে, এন এইচ নিউ। তাহলে কি ই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নিউ, মানে এনার্জি বাড়লে ফ্রিকোয়েন্সি বাড়বে, আর তার সাথে কি ল্যামডা কমবে। তার মানে এনার্জি বাড়লে, এটা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও, ফ্রিকোয়েন্সি বাড়বে, ল্যামডা কমবে, তাই তো হচ্ছে পুরোটা। এবার দেখো আমরা একটা মানে সাবস্টেন্স হ্যাভিং হাই মেল্টিং পয়েন্ট, হাই মেল্টিং পয়েন্টের সাবস্টেন্স কেন নেওয়া হয়েছে, মেল্টিং পয়েন্ট মানে আমরা কি জানি, যে পয়েন্টে এসে একটা সাবস্টেন্স হিট দিতে দিতে কি হয়, মেল্ট হয়ে যায়, তাই তো, মেল্ট করে, মানে সলিডটা লিকুইড হয়ে যায়, তাকে আমরা কি বলবো, সেই পয়েন্টটাকে বলবো মেল্টিং পয়েন্ট। তার মানে এমন একটা সাবস্টেন্স নিতে হবে যার মেল্টিং পয়েন্টটা ভীষণ হাই, মানে একটা ভীষণ রেঞ্জ ধরে আমরা হিট করলেও সাবস্টেন্সটা কিন্তু গলে যাবে না, তাই তো। সেরকম যদি একটা সাবস্টেন্স নিই, ধরো যদি লোহাকে নিই, মানে আমরা অনেক রেঞ্জ ধরে হিট করছি বাট সাবস্টেন্সটা গলে যাচ্ছে না, তাই হাই মেল্টিং পয়েন্টে যদি একটা সাবস্টেন্স নেওয়া হয়, তাহলে আমরা যদি দেখি ফার্স্টে যদি আমরা হিট করি, তখন কি বলছে, ফার্স্টে যদি হিট করি, ফার্স্ট টার্ন রেড, রেড কালার হবে। কেন রেড কালার, রেড কালারের আমরা কি জানি, এই দেখলাম রেড কালারের ওয়েভলেন্থ বেশি, তার মানে এনার্জি কম, ফ্রিকোয়েন্সি কম। রেড কালার যদি আমরা নিই, রেড কালারের ফ্রিকোয়েন্সি কম হচ্ছে, এনার্জিও কম হচ্ছে, তারপরে ফার্স্টে যখন আমরা হিট করতে স্টার্ট করছি তখন কি হচ্ছে, তখন এনার্জিটা কম লাগছে, কম দিচ্ছি তো, কম এনার্জি দিলে লোহার রডটা, যদি আমরা কোনো এই যে আয়রন রড বলেছে, একটা লোহার রড ফার্স্টে যদি হিট দিতে স্টার্ট করি, তাহলে তখন কি হচ্ছে, এটা রেড কালারের হচ্ছে। যেই আমরা আস্তে আস্তে এনার্জিটা বাড়াচ্ছি, তখন কি হচ্ছে, এনার্জি বাড়ছে মানে ফ্রিকোয়েন্সি বাড়ছে, ফ্রিকোয়েন্সি বাড়ছে মানে ল্যামডা কমছে, তখন ল্যামডা কমছে মানে দেখো বলছে রেড, দেন ইয়েলো,
দেন গ্লোস উইথ এ হোয়াইট লাইট অ্যান্ড ফাইনালি উইথ ব্লু লাইট। ঠিক আছে, তার মানে ফার্স্টে যখন এনার্জি কম দিলাম তখন রেড হলো, দেন ইয়েলো, দেন একবার হোয়াইট হয়ে যাচ্ছে, দেন গ্রিন থেকে ব্লু হচ্ছে। এটাই তো বললো, এটা হচ্ছে মেন ব্যাপার। তার মানে ব্ল্যাক বডিও সেরকম। এটা এটা লোহার রডের সাথে ব্ল্যাক বডিকে জাস্ট তুলনা করা হয়েছে, যে ব্ল্যাক বডিও সেরকম, যে ব্ল্যাক বডি কি হচ্ছে একটা পার্টিকুলার পয়েন্ট অবধি সমস্ত ফ্রিকোয়েন্সির লাইটকে সে অ্যাবজর্ব করে নিচ্ছে, বাট একটা পার্টিকুলার টেম্পারেচার যখন রিচ করছে, ধরো টেম্পারেচার যখন একটু হায়ার থাকছে, সব ধরো অ্যাবজর্ব করে নিয়েছে, যেমন হায়ার থাকছে তখন সে কি রেডিয়েশনের লাইট এমিট করবে, হায়ার টেম্পারেচার মানে হায়ার ফ্রিকোয়েন্সি লোয়ার ওয়েভলেন্থ, তখন সে এমিট করবে ব্লু লাইট। যখন আবার ধরো টেম্পারেচার কমছে তখন সেটা কি করবে, রেড লাইট করবে। এটাই বলছে এট এ পার্টিকুলার টেম্পারেচার হোয়েন মানে যখন একটা পার্টিকুলার টেম্পারেচার অ্যাচিভ করবে তখন ডিফারেন্ট টাইপ অফ ফ্রিকোয়েন্সি লাইট সে এমিট করে দেবে। এটাই হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন, মানে যখন সে অ্যাবজর্ব করছে সমস্ত ফ্রিকোয়েন্সির লাইট সে অ্যাবজর্ব করে নিচ্ছে, বাট তারপর এট এ পার্টিকুলার টেম্পারেচার সেই লাইট গুলোকে আস্তে আস্তে এমিট করছে, মানে কোনোটাই অ্যাবজর্ব করে রাখছে না। এটাকে হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন। এবার বলছে অ্যাকর্ডিং টু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরি, তার মানে কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরিটা কিন্তু ব্ল্যাক বডি রেডিয়েশনকে ব্যাখ্যা করতে পারছে না। কেন পারছে না, দেখো এখানে কি বলেছে, অ্যাকর্ডিং টু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরি সিন্স দ্য এমিশন এন্ড অ্যাবজর্পশন অফ এনার্জি অকার্স কন্টিনিউয়াসলি। ওয়েভ থিওরি অনুযায়ী কি বলেছে, যে এই যে অ্যাবজর্পশন হচ্ছে এমিশন হচ্ছে সেটা কন্টিনিউয়াস ওয়েতে হচ্ছে। এনার্জি অফ এন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইজ সাপোজ টু বি প্রপোর্শনাল টু ইটস ইন্টেন্সিটি, মানে এর এনার্জিটা ইন্টেন্সিটির সাথে প্রপোর্শনাল বলছে। ওয়েভ থিওরি অনুযায়ী এর এনার্জিটা ইন্টেন্সিটির সাথে প্রপোর্শনাল। ইন্টেন্সিটি পরে আমরা এই টার্মগুলো পড়বো, ইন্টেন্সিটির সাথে প্রপোর্শনাল। সো ইন্ডিপেন্ডেন্ট টু দ্য ফ্রিকোয়েন্সি অফ ওয়েভলেন্থ। আমরা এখানে কি পড়লাম, ব্ল্যাক বডি রেডিয়েশনে ফ্রিকোয়েন্সি তো ডিপেন্ডেন্ট করছে না, এনার্জি বাড়লে ফ্রিকোয়েন্সিও বাড়ছে, বাট অ্যাকর্ডিং টু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরি কি বলছে, ফ্রিকোয়েন্সি এই যে এনার্জি অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা ইন্ডিপেন্ডেন্ট অফ ইটস ফ্রিকোয়েন্সি এন্ড ওয়েভলেন্থ। আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থের সাথে ডিপেন্ড করছে, বাট ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বলছে ডিপেন্ড করছে না, এখানে একটা ক্র্যাশ খেয়ে যাচ্ছে। So according to the wave theory, a body should emit radiation of same color, although its intensity may vary as heating is continuous. Wave theory কি বলছে, যতই তুমি হিট দাও সে কিন্তু আলাদা আলাদা কালারের লাইট এমিট করছে না, সে বিভিন্ন ইন্টেন্সিটি, মানে ধরো ব্রাইটার থেকে ব্রাইটনেস লাইট এরকম এমিট করছে। মানে দুটো থিওরি কিন্তু ক্র্যাশ খেয়ে যাচ্ছে। এখানটা একটু ভালো করে বোঝো, যদি বুঝতে না পারো ভিডিওটাকে আবার একটুখানি আগে গিয়ে দেখো, বুঝতে পেরে যাবে। 2-3 বার শুনলে জায়গাটা একটুখানি ট্রিকি আছে, বাট বুঝতে পেরে যাবে। এটা তাহলে ব্ল্যাক বডি রেডিয়েশনের ব্যাপারটা ছিল। তার মানে ব্ল্যাক বডি রেডিয়েশন টেম্পারেচারের উপরে খুব ডিপেন্ডেন্ট। টেম্পারেচার বাড়লে কি হচ্ছে, যদি আমি হায়ার টেম্পারেচার বাড়াই তার মানে এনার্জিটাও বেশি হচ্ছে, এনার্জিটা বেশি হলে কি হচ্ছে, কম ওয়েভলেন্থের লাইট সে রিলিজ করছে। দেখো এখানে T2 গ্রেটার দেন T1 হয়, তাহলে যদি এখানে টেম্পারেচার বাড়ানো হচ্ছে মানে এনার্জি বাড়ছে, মানে ইন্টেন্সিটি বাড়ছে, তার মানে ওয়েভলেন্থ কমছে। এটা দেখো ওয়েভলেন্থ যদি এরকম হয়, এই রেঞ্জে থাকে এর পিকটা, এটা T1, তাহলে কম টেম্পারেচার মানে কম এনার্জি, ওয়েভলেন্থ বেশি, ম্যাচ খেয়ে যাচ্ছে তার সাথে ইন্টেন্সিটির এই গ্রাফটা। ঠিক আছে, এটা একটু দেখে নেবে গ্রাফটা। দেখো এখান অব্দি কোনো প্রবলেম আছে কিনা এই জায়গাগুলো একবার দেখে নাও। যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্টে লিখতে পারো। ঠিক আছে, নেক্সট যে ফেনোমেনাটা আমরা পড়বো সেটা হচ্ছে এই জিনিসটা বোঝা গেল তো পুরোটা, এই যে আয়রন রডের ব্যাপারটা, যে কেন রেড থেকে ইয়েলো হচ্ছে তারপর গ্রিন, এই ব্যাপারটা বোঝা গেল। যাই হোক আরেকবার দেখে নিও ব্যাপারটা বুঝলে কিনা।
নেক্সট দেখো, নেক্সট যে ইফেক্টটা আসবে সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। What is photoelectric effect? The phenomena of ejection of electrons from the surface of a metal when light of suitable wavelength falls on it is called photoelectric effect, and the ejected electrons are called photoelectrons. দেখো এখানে একটা এক্সপেরিমেন্ট করা হয়, এখানে একটা এক্সপেরিমেন্ট করা হয়। ধরো এক্সপেরিমেন্ট এখানে লেখা আছে, এই যে এটা পুরো এক্সপেরিমেন্টাল সেটআপ। ধরো একটা অ্যাপারেটাস ইউজ করা হচ্ছে টু স্টাডি ফটোইলেকট্রিক এফেক্ট, যেখানে ধরো এটা একটা ইনসিডেন্ট রেডিয়েশন আসছে। ইনসিডেন্ট রেডিয়েশন এখানে আসছে, এ হচ্ছে একটা মেটাল সারফেস যেটা আমরা ক্যাথোড হিসেবে ব্যবহার করছি। এখানে দেখো লেখা আছে টু মেটাল প্লেটস এ এন্ড বি আর ফিটেড অ্যাট টু এন্ডস অফ দ্য টিউব। একটা টিউব নেওয়া হয়েছে যার এক প্রান্তে এ একটা মেটাল প্লেট, বি আর একটা মেটাল প্লেট নেওয়া হয়েছে। এ হচ্ছে ফটো সেন্সিটিভ, মানে কোনো ফটো বা লাইট এলে তাকে সেন্স করতে পারে, তাই হচ্ছে এ ফটো সেন্সিটিভ। অ্যাক্ট অ্যাজ এ ক্যাথোড, আমরা জানি ক্যাথোড থেকে কি হয়, ইলেকট্রন বের হয়, যে ক্যাথোড হিসেবে বিহেভ করছে। আর দ্য প্লেট বি ইজ দ্য ইলেকট্রন ডিটেক্টর অ্যান্ড অ্যাক্ট অ্যাজ দ্য অ্যানোড। বি হচ্ছে একটা ইলেকট্রন ডিটেক্টর, এও একটা মেটাল, হচ্ছে ইলেকট্রন ডিটেক্টর। এবার ব্যাপারটা কি হচ্ছে দেখো, আর এখানে একটা অ্যামমিটার রাখা হয়েছে। অ্যামমিটার কি আমরা জানি কারেন্ট মাপা যায়, তাই তো? ইলেকট্রন যে আছে এটা কোনো ডিফ্লেকশন শো করছে, এখান থেকে কারেন্টটাকে আমরা মাপতে পারা যায়, এটাই আর কি। এটা হচ্ছে পুরো সেটআপটা। এবার কি হচ্ছে, ধরো যদি কোনো একটা ইনসিডেন্ট রেডিয়েশন আসছে, ধরো এখানে কি বলেছে, ধরো একটা ইনসিডেন্ট রেডিয়েশন আসছে যেটা মেটাল সারফেসের উপর পড়ছে, সেখান থেকে ইলেকট্রন ইজেকশন হচ্ছে। এই যে পুরো ফেনোমেনাটাকে বলছে ফটো ইলেকট্রিক এফেক্ট। আর এই যে ইজেক্টেড ইলেকট্রন, এই ইজেক্টেড ইলেকট্রনটাকে বলা হচ্ছে ফটো ইলেকট্রন। তাহলে ফটো ইলেকট্রিক এফেক্টটা আমরা কি বললাম? ফটো ইলেকট্রিক এফেক্ট মানে একটা আমাদের এখানে মেটাল নেওয়া হচ্ছে যেটাকে আমরা এ বলা হয়েছে, এটা মেটালে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আসছে যেটাকে আমরা বলছি ইনসিডেন্ট রেডিয়েশন। এটাকে আমরা কি বলছি? ইনসিডেন্ট রেডিয়েশন। ইনসিডেন্ট রেডিয়েশন আসছে এবং সেই মেটাল থেকে কি হচ্ছে, ইলেকট্রনটা ইজেক্ট হচ্ছে। এই ঘটনাটাকে আমরা বলছি ফটো ইলেকট্রিক এফেক্ট। আর এই যে ইলেকট্রন ইজেকশন হচ্ছে সেটাকে আমরা বলছি ফটো ইলেকট্রন। ঠিক আছে, এবার এটা যে হচ্ছে এটা কিভাবে বুঝবো? এখানে একটা অ্যামমিটার নেওয়া হয়েছে। অ্যামমিটার থেকে অ্যামমিটার আমরা কি জানি যে কারেন্ট কারেন্ট মাপা হয়, মাপার যন্ত্র, তাকে আবার বলি আমরা অ্যামমিটার। মানে কিছু একটা ডিটেকশন হচ্ছে এখানে, যে ইলেকট্রনটা যে বের হচ্ছে সেখান থেকেই বোঝা যাচ্ছে যে এই পুরো ফেনোমেননটা হচ্ছে। ঠিক আছে, এবার এর কতগুলো অবজারভেশন আছে। ফার্স্ট অবজারভেশন কি, ফর এনি গিভেন মেটাল দেয়ার এক্সিস্ট এ মিনিমাম ফ্রিকোয়েন্সি কল্ড থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। মানে এক্সপেরিমেন্টটা যখন স্টার্ট হয় তখন ফার্স্টে কি হয়, যে খুব কম ফ্রিকোয়েন্সির লাইট দিয়ে দেখা হয় যে ইলেকট্রন ইজেকশন হচ্ছে কিনা, দিয়ে ফ্রিকোয়েন্সি তখন দেখা যায় যে ইলেকট্রন ইজেকশন হচ্ছে না। দেন ফ্রিকোয়েন্সি যখন আরো বাড়ানো হলো, মানে ইনসিডেন্ট রেডিয়েশনের ফ্রিকোয়েন্সির কথা বলছি, এবার বাড়িয়ে বাড়িয়ে দেখা হয় যে কোন ফ্রিকোয়েন্সিতে ইলেকট্রনটা বের হচ্ছে। মিনিমাম যে ফ্রিকোয়েন্সিতে এলে ইলেকট্রনটা ইজেকশন হচ্ছে তাকে আমরা কি বলছি, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। মানে একটা মেটাল থেকে ইনসিডেন্ট রেডিয়েশন আসার পর ইলেকট্রন বেরোনোর জন্য একটা মিনিমাম ফ্রিকোয়েন্সি দরকার, সেই ফ্রিকোয়েন্সিকে আমরা বলবো থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। আর এই ফ্রিকোয়েন্সিকে কি দিয়ে ডিনোট করা হয়, মিউ জিরো, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। আর এর করসপন্ডিং একটা ওয়েভলেন্থ আছে যাকে আমরা বলবো থ্রেশহোল্ড ওয়েভলেন্থ, যাকে আমরা বলছি ল্যামডা জিরো। At frequencies below the threshold frequency, no electrons are emitted, no matter how large is the intensity of the incident light or how long the irradiation occurs. মানে এই threshold frequency কমে
যে কোনো ফ্রিকোয়েন্সি লাইট দেওয়া হোক না কেন বা যে কোনো ইন্টেন্সিটি লাইট দেওয়া হোক না কেন, এই ইলেকট্রন কিন্তু ইজেকশন হবে না। ওই মিনিমাম থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিটাই লাগবে ফর এ পার্টিকুলার মেটাল। বিভিন্ন মেটালের ক্ষেত্রে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির ভ্যালুটা বিভিন্ন রকম হয়, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে মেন বিষয়। এবার দেখো, এই যে স্টাডিটা করা হয়, মেনলি দুটো জিনিস আমাদের জানার জন্য এই স্টাডিটা করা হয়। এক হচ্ছে তোমার, আমরা জানতে চাইছি ফ্রিকোয়েন্সি, আমরা জানতে চাইছি কি ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? আর দুই কি জানতে চাইছি, ইন্টেন্সিটি। ফ্রিকোয়েন্সি দিয়ে আমরা কি বলতে চাই, রিলেটেড টু দ্য কালার অফ দ্য লাইট হুইচ ইজ ইনসিডেন্ট। ইনসিডেন্ট লাইটের কালারটা ব্যাখ্যা করছে ফ্রিকোয়েন্সি, আর ইন্টেন্সিটি কি, এর টু দ্য ব্রাইটনেস অফ দ্য লাইট। এটা আর একটু পরে বুঝতে পারবে কি বলছি। নেক্সট দেখো, the number of photoelectrons emitted per second is proportional to the intensity of the incident light। মানে ইন্টেন্সিটিটা কি বলা হচ্ছে, the number of photoelectrons emitted per second is proportional to the intensity of the light। মানে দেখো, ইন্টেন্সিটি আর ফ্রিকোয়েন্সিকে কিন্তু এক করে ফেললে হবে না, দুটো কিন্তু আলাদা জিনিস। মানে সরি, ধরো যে কোনো ফ্রিকোয়েন্সির একটা লাইট আসছে, একটা মিনিমাম ফ্রিকোয়েন্সি লাগছে মেটাল থেকে ইলেকট্রন বেরোতে, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি পার্ট। এবার দেখো, এটার সাথে কিন্তু নাম্বার অফ ইলেকট্রন ইজেকশনের কোনো ডিপেন্ডেন্সি নেই। এটা আমি এখন যেটা বলছি, সেকেন্ড পয়েন্টটা দেখো, যে নাম্বার অফ ফটো ইলেকট্রনস এমিটেড পার সেকেন্ড ইজ প্রপোর্শনাল টু দ্য ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট লাইট। ইনসিডেন্ট যে লাইটটা আসছে মেটালে, একবার ওয়েট করো, ইনসিডেন্ট যে লাইটটা আসছে মেটালে, সেটার যে ইন্টেন্সিটি আছে, ধরো ইন্টেন্সিটি ব্রাইটার বা কম ব্রাইট, তার উপর ডিপেন্ড করবে কতগুলো ইলেকট্রন ইজেক্ট হবে। মেটালে তো আসছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা দিয়ে, এখানে তো ইলেকট্রন বের হচ্ছে, এবার ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করছে কতগুলো ইলেকট্রন ইজেক্ট হবে, কতগুলো ইলেকট্রন ইজেক্ট হবে। সেটা কিন্তু ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করছে না। ফ্রিকোয়েন্সি যত বাড়ানো হবে তত কি, এই যেখানে বলেছে দেখো, দ্য ফ্রিকোয়েন্সি যত বাড়ানো হবে, দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য ফটোইলেকট্রনস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ইনসিডেন্ট লাইট। কাইনেটিক এনার্জি মানে আমরা কি জানি, কাইনেটিক এনার্জি কে বলা হয় হাফ mv স্কয়ার, এটাই ফর্মুলা ছিল। এবার বি মানে কি, ভেলোসিটি, মানে ফ্রিকোয়েন্সি যত বাড়ানো হবে তত ইলেকট্রনের ভেলোসিটিটা বাড়বে, তত ভেলোসিটি বাড়ছে মানে তত কাইনেটিক এনার্জিও বাড়ছে, ঠিক আছে? এটা হচ্ছে মেন ব্যাপার। তাহলে দুটো পয়েন্ট হচ্ছে, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, একটা হচ্ছে ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি তুমি যত বাড়াবে তত নাম্বার অফ ইলেকট্রন ইজেকশন বেশি হবে। নাম্বার, এটার সাথে কি নাম্বার, মানে ইন্টেন্সিটি মানে যত তুমি ব্রাইটার লাইট দিচ্ছ, যত ব্রাইটার লাইট দিচ্ছ তত বেশি ইলেকট্রন নিশ্চিত হবে মেটাল থেকে। বাট ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে কি হচ্ছে, তুমি যদি ধরো ফ্রিকোয়েন্সি, ধরো ধরো এখানে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি যেটা আছে, ধরো সেটা আমার সাপোজ আমি ধরে নিচ্ছি 5 ইউনিট, তার মানে মিনিমাম 5 ইউনিট ফ্রিকোয়েন্সি লাগছে ফর ইলেকট্রন ইজেকশন ফ্রম দ্য মেটাল। বাট তোমার যদি এখানে ফ্রিকোয়েন্সি তুমি বেশি দাও, ধরো তুমি দিচ্ছ 7 ইউনিট, তাহলে কি হচ্ছে, ইলেকট্রন ইনজেকশন তো হচ্ছেই, 5 হচ্ছে, আর এই যে এক্সট্রা 2 থাকছে, সে কি করছে, যে ইলেকট্রনটা ইনজেকশন হচ্ছে তার গতিবেগটা বাড়াচ্ছে, মানে ভেলোসিটি বাড়াচ্ছে। ভেলোসিটি বাড়াচ্ছে মানে কাইনেটিক এনার্জি বাড়াচ্ছে। এটা কি, তখন কিন্তু নাম্বার অফ ইলেকট্রন বাড়ছে না, বাট ইলেকট্রনের ভেলোসিটি বাড়ছে। বোঝা গেল মেন পয়েন্টটা? এটাই হচ্ছে, এটা একটু বোঝার বিষয়। দেখো, এবার বলেছে কি, দ্য কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রনস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ইন্টেন্সিটি অফ দ্য ইনসিডেন্ট রেডিয়েশন। মানে কাইনেটিক এনার্জি, ফটোইলেকট্রন যে কাইনেটিক এনার্জি, সেটা পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট অফ ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি, এই যে প্রথমে আমরা বললাম ইন্টেন্সিটি, ইন্টেন্সিটির ওপর পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট অফ ইনসিডেন্ট রেডিয়েশন। মানে কাইনেটিক এনার্জিটা ইন্টেন্সিটির ওপর ইন্ডিপেন্ডেন্ট, মানে কোনোভাবেই ডিপেন্ড করছে না। ইন্টেন্সিটির উপর কে ডিপেন্ড করছে, ইলেকট্রন, হাউ মেনি ইলেকট্রন ইজেক্ট ডিপেন্ডস আপন ইন্টেন্সিটি। বাট কাইনেটিক এনার্জি ডিপেন্ড করছে কার উপর, ফ্রিকোয়েন্সির উপর। কারণ ফ্রিকোয়েন্সি বাড়ালে কি হচ্ছে, ফ্রিকোয়েন্সি বাড়ালে যে ফ্রিকোয়েন্সিটা লাগবে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি ইলেকট্রনটা বের হওয়ার জন্য, সেটা তো বের হয়ে যাচ্ছে। দেন যে এক্সট্রা ফ্রিকোয়েন্সি
থাকছে ফ্রিকোয়েন্সি কি ডাইরেক্টলি আমরা কি জানি, আমরা পড়বো পরে প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরি, ওখানে কি জানবো যে এনার্জি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি, মানে ফ্রিকোয়েন্সি বাড়ানো হচ্ছে মানে এনার্জি বাড়ানো হচ্ছে। এনার্জি মানে আমরা কি জানি এখানে কাইনেটিক এনার্জি, আমরা দুটো এনার্জি জানি, কাইনেটিক এনার্জি হয় আর পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি কার হয়, যে সাবস্টেন্স গুলো স্থির অবস্থায় থাকে তাদের আমি পোটেনশিয়াল এনার্জি আমরা দেখবো। বাট ইলেকট্রন যেখানে, যেহেতু এটা মুভিং পার্টিকেল, তো আমরা মুভিং পার্টিকেলের সবসময় কাইনেটিক এনার্জি স্টাডি করি। তাহলে কি দেখা যাচ্ছে, ফ্রিকোয়েন্সি যত বেশি দিচ্ছ, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি যতটা লাগছে সেটা তো ইলেকট্রন নিজেকশনে কাজে লাগছে, বাকি এক্সট্রা যে এনার্জিটা থাকছে, ফ্রিকোয়েন্সিটা থাকছে, সেটা কি হচ্ছে, ইলেকট্রনের গতিবেগটা বাড়াচ্ছে। গতিবেগ বাড়াচ্ছে মানে কাইনেটিক এনার্জিও বাড়াচ্ছে। দেখো এই যে অবজারভেশনটা হলো, সেটা ম্যাক্সওয়েল যে ওয়েভ থিওরি দেওয়া হয়েছিল তার সাথে কিন্তু ম্যাচ করছে না। আমরা প্রথমে কি বলেছিলাম, দেখো যে এখানে এটা যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরি যেটা দেওয়া হয়েছিল, ম্যাক্সওয়েল দিয়েছিল, তার চারটে ছিল, ফেলিওর ছিল, চারটে লিমিটেশন ছিল। প্রথমটাই ছিল ব্ল্যাক বডি রেডিয়েশন, এটা আমরা দেখেছি কি কি হয়েছে। তারপরটা কি ছিল, ফটো ইলেকট্রিক ইফেক্ট, দেন লাইন স্পেক্ট্রা, লাইন স্পেক্ট্রা তো আমরা জানি, আর হচ্ছে ভেরিয়েশন অফ হিট ক্যাপাসিটি, এরকম একটা ব্যাপার। তো ফটো ইলেকট্রিক ইফেক্ট তার মানে কি, লিমিটেশন হচ্ছিল, মানে ম্যাক্সওয়েলের থিওরির সাথে ফটো ইলেকট্রিক ইফেক্টের ফেনোমেননটা মিল ছিল না। সেটাই দেখো এবার এখানে বলা হচ্ছে যে ওয়েভ থিওরি কি বলছে, যে এখানে দেখো লেখা আছে যে অ্যাকর্ডিং টু দ্য দিস থিওরি দ্য অ্যাবজর্পশন অর এমিশন অফ রেডিয়েশন অকার্স কন্টিনিউয়াসলি। ম্যাক্সওয়েলের ওয়েভ থিওরি কি বলছে, এই যে কোনো লাইট, কোনো মেটালে যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যেটাকে আমরা ইনসিডেন্ট রেডিয়েশন বলছি, সেটা অ্যান্ড এই যে এমিশন হচ্ছে ইলেকট্রনের, এটা স্পন্টিনিয়াসলি হবে, মানে কন্টিনিউয়াসলি হবে, কন্টিনিউয়াস ম্যানারে হবে। Hence, the energy of light is expected to depend upon the intensity of incident light. তখন কি হচ্ছে, এই যে এনার্জি মানে ফ্রিকোয়েন্সিটা ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করে যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু ফটোইলেকট্রিক ওয়েভে দুটো কিন্তু আলাদা ফেনোমেনা, তাই না? আমরা তো এই দেখলাম যে ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করছে হাউ মেনি ইলেকট্রন ইজেক্ট, বাট ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করছে দ্য ভেলোসিটি অফ ইলেকট্রন, তাই না? বাট আমরা ওয়েভ থিওরিতে কি পড়েছিলাম, কন্টিনিউয়াস ম্যানারে হচ্ছে, মানে এখানে কোনো ফ্রিকোয়েন্সির ব্যাপারই নেই, যে কোনো ফ্রিকোয়েন্সি লাইট আসছে বেরিয়ে আসছে। ইলেকট্রোম্যাগনেটিক থিওরি এটাই বলছে যে, কিন্তু আমরা এখানে দেখছি কি, যে ফটো ইলেকট্রিক এফেক্টের ক্ষেত্রে আমরা দেখছি যে ফটো ইলেকট্রনস এর ইজেকশনের ক্ষেত্রে একটা মিনিমাম ফ্রিকোয়েন্সি লাইট লাগছে, যেটাকে আমরা বলছি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, যার ওয়েভলেন্থটাকে আমরা বলছি থ্রেশহোল্ড ওয়েভলেন্থ। এখানে একটা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি ম্যাটার আসছে ফটো ইলেকট্রিক এফেক্টের ক্ষেত্রে। বাট যখনই এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরি আসছে, তখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরিতে বলা হয়েছিল কি, যে কোনো ফ্রিকোয়েন্সির লাইট আসতে পারে এন্ড এমিট করতে পারে, এবং এটা হচ্ছে স্পন্টেনিয়াস ম্যানারে হবে, কন্টিনিউয়াসলি হবে, তাই তো? তার মানে এখানে এটা ডিফারেন্ট ক্রিয়েট করছে, যেটা একদমই হচ্ছে না। অ্যাকর্ডিং টু দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরি কি বলছে, যে এই যে এনার্জি অফ লাইট এক্সপেক্টেড টু ডিপেন্ড, এই যে টু ডিপেন্ড অন দ্য ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট লাইট, ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করছে বলছে এনার্জিটা, যেটা একদমই না। তার মানে এটা হচ্ছে এখানেই ডিফারেন্স ক্রিয়েট করছে। Thus light of any frequency can be made to have sufficient energy to cause emission of electron. তার মানে যে কোনো এনার্জির লাইটই ইলেকট্রনের যে এমিশনটাকে করাতে পারছে, যেটা ফটো ইলেকট্রিক ইফেক্টে একদমই হচ্ছে না। দিস ইজ নট ট্রু ইন প্র্যাকটিস। এটা বোঝা গেল। নেক্সট কি বলছে দেখো, according to this theory the energy of the ejected electron should be proportional to the intensity of the incident light, which is not in case reality. মানে এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রনসটা শুড বি প্রপোর্শনাল টু দ্য ইন্টেন্সিটি, যেটাও কিন্তু হচ্ছে না। বোঝা গেল? এবার দেখো এবার থিওরিটা অনেক অনেক থিওরি করলাম, নেক্সট একটা ম্যাথ দেখো। ম্যাথটা কি বলেছে, the yellow light emitted from sodium lamp was has wavelength 580 ন্যানোমিটার। তার মানে ওয়েভলেন্থ বলে দিয়েছে এখানে 580 ন্যানোমিটার। ন্যানোমিটার মানে আমরা কি জানি এখানে, তার মানে এটাকে নয় সেন্টিমিটার নয় মিটারে গিয়ে আমাদের ক্যালকুলেট করলে সুবিধা হয়। ধর আমরা ধরে নিচ্ছি সেন্টিমিটারে, 580 সেন্টিমিটারে বললে কত হবে, 10⁻⁻⁷ I think।
সেন্টিমিটার, 10⁻⁷ সেন্টিমিটার হচ্ছে। আর মিটারে করলে কত, 10⁻⁹, যাই হোক। দেন আমরা শুধু সেন্টিমিটারই দেখছি। এবার ক্যালকুলেট দ্য ফ্রিকোয়েন্সি, মানে ফ্রিকোয়েন্সি জানতে চেয়েছে, আর একটা হচ্ছে ওয়েভ নাম্বার জানতে চেয়েছে। আমরা কি জানি ফ্রিকোয়েন্সির ফর্মুলা কি? এই আমরা ফার্স্টে ম্যাথটা দিয়ে স্টার্ট করেছি, সি বাই ল্যামডা। সি এর ভ্যালুটা কি আমাদের সেন্টিমিটারে বসাতে হবে, তাহলে 3 ইন্টু 10⁻⁴ কত হবে 10। 8 কি ছিল মিটারের ক্ষেত্রে, যেখানে সেন্টিমিটার হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড ইনভার্স। সি এর ভ্যালুটা, ল্যামডার ভ্যালু এখানে কি 580 ইন্টু 10⁻⁻7 সেন্টিমিটার, তাই তো? সেন্টিমিটার সেন্টিমিটার কেটে গেল, আর ইউনিট কি পড়ে এলো পার সেকেন্ড, যাকে আমরা কি বলি হার্জ বলি, তাই তো? এবার এই ভ্যালু এটা কিভাবে ক্যালকুলেট করবে, এই 10টা উপরে উঠে গেল, তাহলে কত হচ্ছে 70, 3 ইন্টু 580, যেখান থেকে ভ্যালুটা আসছে কত 5.17 ইন্টু 10⁻14 সেকেন্ড ইনভার্স, অর বা কি হচ্ছে হার্জ। এটা অর, সেকেন্ড ইনভার্সও লিখতে পারো বা হার্জও লিখতে পারো। তো এইটা গেল, তাহলে ফ্রিকোয়েন্সি বেরোলো, এটা লিখে নাও। এবার আমরা দেখবো কি ওয়েভ নাম্বার কি করে বের করা যায়। ওয়েভ নাম্বার আমরা জানি, ওয়েভ নাম্বার মানে কি 1/λ, তাই তো? ওয়েভ নাম্বার মানে আগের দিন আমরা ফর্মুলা গুলো দেখে নিয়েছি, 1/λ, তাহলে 1/580 ইন্টু 10⁻⁻17, তাহলে সেমি ওয়েভ নাম্বারের ইউনিট কি হবে সেমি ইনভার্স। এটা কত অ্যান্সার আছে 17241.37 সেন্টিমিটার ইনভার্স। এগুলো প্রপার তোমরা ক্যালকুলেটরে বসিয়ে করো ব্যাপারটা, তাহলে অনেকটা সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমরা কি কি পড়লাম আজকে আরেকবার দেখে নিই। আর নেক্সট আছে এরপর প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরি, এটা নিয়ে অনেক কিছু বলার আছে। তো এরপরে এগুলো থেকে দেখবো যে কিভাবে হচ্ছে ফটোইলেকট্রিক এফেক্ট, এইসব এই গ্রাফটা অনেক কিছু আছে। তো এটা আজকে আমি স্টার্ট করছি না, এটা আমি নেক্সট ক্লাসে স্টার্ট করব। আর আমি আরেকবার সামারি করে বলে দিচ্ছি আজকে কি কি পড়লাম। ফার্স্টে আমরা কি দেখেছিলাম যে হ্যাঁ মানে আমরা ফার্স্টে সায়েন্টিস্ট কি দেখার চেষ্টা করছিল যে অ্যাটমিক স্পেকট্রাম, অরিজিন আর নেচার অফ অ্যাটমিক স্পেকট্রাম দেখার চেষ্টা করছিল। কারণ রাদারফোর্ডের যে থিওরিটা যে এক্সপেরিমেন্টটা হয়েছিল তার দুটো লিমিটেশন ছিল, একটা হচ্ছে যে অ্যাটমিক স্টেবিলিটিটাকে ব্যাখ্যা করতে পারছিল না, আর একটা কি হচ্ছে যে লাইন বাস্তবে আমরা পাচ্ছি লাইন স্পেকট্রাম, বাট রাদারফোর্ডের স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট অনুযায়ী বলা হচ্ছিল যে কন্টিনিউয়াসলি এনার্জি এমিট করবে অসিলেটিং পার্টিকেল, মুভিং পার্টিকেল। তো ওটাকে কন্টিনিউয়াস স্পেকট্রা দেওয়ার কথা হচ্ছিল, বাট অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি লাইন বা ডিসক্রিট স্পেকট্রা। সেখানে একটা ক্র্যাশ কাটছে ব্যাপারটা থেকে। সেই জন্য এই যে অ্যাটমিক স্পেকট্রার অরিজিন জানার জন্যই এই থিওরি গুলো আবার একবার করে পড়া হচ্ছে। যে ফার্স্ট হচ্ছে কি ওয়েভ নেচার দেখা হচ্ছে, ওয়েভ নেচার অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হচ্ছে ম্যাক্সওয়েল থিওরি। ম্যাক্সওয়েল থিওরি দিয়ে কি হচ্ছে যে এই দেখো এখানে বলেছিল যে ওয়েভ নেচার দিয়ে কি এক্সপ্লেন করা হচ্ছিল, the phenomena of reflection and reflection can be successfully explained using Newton's particle theory, but dispersion and interference etc. cannot. সেই জন্য ওয়েভ নেচারের দেখা হচ্ছিল, ওয়েভ নেচারটা পড়লাম এরকম ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যেটা ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার ওয়েতে থাকে, এটা দেখলাম। লাইটের গতিবেগটা আমাদের মনে রাখতে হবে, ভেলোসিটিটা। নেক্সট আমরা পড়ছি যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের কি কি ভ্যারিয়েশন আছে, এটা আমরা দেখলাম। যে ভিজিবল রিজিয়ন কতটা, রেড টু ভায়োলেট আমরা দেখতে পাই ভিজিবল রিজিয়ন, এতটাই আমরা চোখে দেখতে পাই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মধ্যে। এবার আমরা আসলাম যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের যে থিওরি ম্যাক্সওয়েল দেন তারও চারটে লিমিটেশন আছে। ফার্স্ট লিমিটেশন দেখলাম ব্ল্যাক বডি রেডিয়েশন কি জানলাম, ব্ল্যাক বডি কি জানলাম, ব্ল্যাক বডি কি যে হচ্ছে কি ভালো মানে গুড অ্যাবজর্বার অ্যাজ ওয়েল অ্যাজ গুড এমিটার, সব লাইট অ্যাবজর্ব করে নিচ্ছে, সেই জন্য ব্ল্যাক বডি বলা হচ্ছে। এবার ব্ল্যাক বডিকে যখন এটা নির্দিষ্ট টেম্পারেচারে আসছে সে কি করছে, সেই ফ্রিকোয়েন্সি লাইট গুলোকে এমিটও করছে।
এটাই হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন, যেটাকে আমরা তুলনা করলাম যে আয়রন রডের সাথে। যে আয়রন রডকে ফার্স্টে হিট দেওয়া হলে কি হচ্ছে, রেড হচ্ছে। কারণ কি, রেডের কি, রেডের এনার্জিটা হচ্ছে কম, তার মানে ফ্রিকোয়েন্সি কম, তার মানে ওয়েভলেন্থ বেশি। রেড, তার মানে এবার যত হিট দেওয়া হচ্ছে তখন কি এনার্জি বাড়ছে, ফ্রিকোয়েন্সি বাড়ছে, ওয়েভলেন্থ কমছে। আমরা জানি কার ওয়েভলেন্থ কম, মোটামুটি ব্লু লাইটের ওয়েভলেন্থ কম। তার মানে আয়রন রডকে হিট করলে ফার্স্টে রেড হতে দেখি, দেন ইয়েলো, দেন কি হচ্ছে, দেন ব্লু হয়ে যাচ্ছে। এটা আমরা দেখলাম ব্ল্যাক বডির ক্ষেত্রে। তার কি করে অ্যাটমিক এই যে ওয়েভ নেচারের সাথে ক্র্যাশ খাচ্ছে এটাও দেখলাম। তারপরে দেখো কি হচ্ছে, যে ফটো ইলেকট্রিক এফেক্টটা দেখলাম। ফটো ইলেকট্রিক এফেক্টটা বুঝতেই পারলাম যে একটা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি লাগছে, যে ফ্রিকোয়েন্সিটা কি হচ্ছে এখানে বুঝিয়েছি দেখো, ফ্রিকোয়েন্সির ইন্টেন্সিটি সেম না। অ্যাকর্ডিং টু ওয়েভ থিওরি বলা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি, যে কোনো ফ্রিকোয়েন্সি লাইট এসেই মেটালে পড়লে ইলেকট্রন ইজেক্ট করতে পারে, বাট অ্যাকচুয়ালি ফটোইলেকট্রিক এফেক্ট থেকে আমরা দেখতে পাচ্ছি না, একটা মিনিমাম ফ্রিকোয়েন্সি লাইট লাগছে, যাকে বলা হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। সেই ফ্রিকোয়েন্সি লাইট পেলেই একমাত্র ইলেকট্রন ইজেকশন সম্ভব ফ্রম দ্য মেটাল। এবং যদি হায়ার ফ্রিকোয়েন্সি দেওয়া হয় তা সেই ক্ষেত্রে নাম্বার অফ ইলেকট্রন বাড়ছে না, ইলেকট্রনস এর ভেলোসিটি বাড়ছে। ভেলোসিটি বাড়ছে মানে কাইনেটিক এনার্জি বাড়ছে। তো এটাই আমরা দেখছি। আর ইন্টেন্সিটির সাথে কিভাবে রিলেটেড, যতটা ইন্টেন্সিটি বাড়ছে, মানে যদি ধরো লেস ইন্টেন্সিটি লাইট থেকে হায়ার ইন্টেন্সিটি লাইটে যাওয়া যায়, তখন কি হচ্ছে যে নাম্বার অফ ইলেকট্রনস ইজেকশন বেড়ে যাচ্ছে। ইন্টেন্সিটির সাথে তাহলে নাম্বার অফ ইলেকট্রনের রিলেশন আছে, বাট ফ্রিকোয়েন্সির সাথে কি হচ্ছে, ইলেকট্রনের ভেলোসিটির রিলেশন আছে। দুটো বোঝা গেল ভালো করে। যেটা কেন এর সাথে ডিফারেন্স ক্রিয়েট করছে সেটাও বোঝা গেল। আজ আমরা এখানেই শেষ করছি। একটা ম্যাথও দেখলাম। নেক্সট ক্লাসে আমরা পড়বো এখান থেকে প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরি, যেখানে আমরা দেখবো, এতক্ষণ আমরা ম্যাক্স প্ল্যাঙ্কের ওয়েভ নেচারটা পড়ছিলাম, মানে লাইটকে ওয়েভ হিসেবে কল্পনা করলে যেটা হয় সেটা আমরা দেখছিলাম। এবার আমরা দেখবো যে প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরি, যেটা দেওয়া হয়েছিল 1909 সালে। তার এই দুটো থিওরির পরেই কিন্তু রাদারফোর্ডের ওই এক্সপেরিমেন্টটা হয়, যেটা আমরা আগে পড়ে নিয়েছি 1911 সালে। তো এটা আমরা দেখবো। তারপরে আমরা দেখবো যে লাইটকে আমরা বলা হচ্ছে ডুয়াল নেচার, এগুলো আমরা দেখবো। এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখছি, আরো ভালো করে বোঝাবো। তাহলে আজকে এখানেই শেষ।